দাঁড়িয়ে আছো তুমি কি ঘর ভরে লুটাই বুকের উপরে জানি নাই তো তুমি আমার ঘরে আজকে কেন জানি না মনে হচ্ছে নিজের জীবনের ছোটবেলার গল্পের কথা প্রায় মনে পড়ে। বহুদিন আগে জন্মেছি, 1933 সাল 8ই জানুয়ারি। দিনটা ছিল রোববার, রাত 12টা। মনে আছে আমার দিদি দীপ্তি গাঙ্গুলি, আমাদের সময় ব্যানার্জি ছিলেন বিয়ের আগে। দীপ্তিদির কাছে গল্প শুনেছি যে আমি যখন জন্মালাম সেটা ছিল পূর্ণিমার রাত, চাঁদনি রাত, বার্মা, মিচিনা। দীপ্তিদি খুব শখ করে হাঁস পুষত। সেই হাঁসগুলো আমি যখন জন্মাই সেই রাত্রিরে পূর্ণিমার চাঁদের আলোয় হাঁসগুলো চুরি হয়ে গেছিল। এইসব গল্প শুনতাম ছোটবেলায়। আর আমার মায়ের অনেকগুলো মেয়ে, তো মা খুব আশা করেছিলেন যে এবারে যে নিশ্চয়ই একটা ছেলে হবে। তো আমার নিজের দাদা, ছোট মানে আমার চাইতে বড়, খুব দুষ্ট ছিল। তো মা তো রাত দিন বলতেন এবার ছেলে হলে বাঁচি, ছেলে হলে বাঁচি। তো চোদ্দার আমাদের বাপের বাড়িতে আতুর ঘরটা বাড়ির মধ্যেই ছিল, একতলায়। বাবা উকিল ছিলেন, অ্যাডভোকেট। বাবার চেম্বারের পাশেই আতুর ঘর। তো বছরে 3-4 বছর পর পরই তো ভাই বোনেরা হতো। তো বাবার খুব টেনশন থাকতো। তো মা যখন আমার যখন হওয়ার সময় হলো, বাবা তাস নিয়ে বসলেন। আর সব অ্যাডভোকেটদের ডাকলে যে আজ রাত্রিটা তাস খেলে কাটাতে হবে। তো ছোটদা তো উঁকি ঝুঁকি মারছে আতুর ঘরে। আমার মেজো বোন ছায়াদি, আমরা মেজদি ডাকতাম। তো মেজদির কাছে শুনেছি আমি হবার সঙ্গে সঙ্গে মা জিজ্ঞাসা করেছিলেন যে কি হয়েছে। তো মেজদি মুখ ফুটে বলেছেন মেয়ে। মা নাকি আমাকে একটা লাথি মেরেছিলেন। সে নিজে তখনকার দিনে সেই মালসা বলে না, আগুন টাগুন থাকে বাচ্চা হওয়ার পরে, এমনই লাথি মেরেছিলেন। আমি বোধহয় মালসার উপরই পড়তাম যদি না মেজদি থাকতেন। ওখানেই বোধহয় জীবন শেষ হয়ে যেত। আর ছোটদা যেই শুনেছে মেয়ে, ছুটতে আমাদের যেখানে তাস খেলার ঘর দোতলায়, বাঙাল তো, বাবাকে কি বলেন, বাবা আবারও মাইয়া আসি। বাবা তো ক্রিয়াকে ঘড়ি দেখলেন, ঠিক 12টায় আমি জন্মেছি। এসব কথা মায়ের কাছেও শুনেছি, বাবার কাছেও শুনেছি, দিদির কাছেও শুনেছি। আমরা অনেকগুলো ভাই বোন, প্রায় শুনেছি 9 বোন 3 ভাই। তো বড় যে বোন তিনি নাকি মারা গিয়েছিলেন। তারপরে 8 বোন, আমি সবচেয়ে ইয়াংগেস্ট। তো যা হয় মার 2 চক্ষের বিষ। আমি সবেতে কিল চর ঘুষি হতো, আগে মারামারি হতো, চান্স পেতেই মা মারতেন। এবার আমি বিরাট লম্বা হয়ে গেলাম, মা খুব ছোট্টখাটো। মারবার সময় আমি তো পালাতাম, পালিয়ে একটা টুল বা চেয়ার জাতীয় দাঁড়িয়ে করতাম। মা তো হাত পেতেন না, আর তখন খুব বকাবকি করতেন, আবার তোকে দেখাচ্ছি মজা।
কিন্তু মা খুব সুন্দর ছিলেন, খুব মিষ্টি ছিলেন। বার্মায় থাকাকালীনই বাবা এখানে ল্যান্সডাউন টেরেস 12 নম্বর ল্যান্সডাউনে বাবাটা সুন্দর বাড়ি করলেন। বাড়িটা 3 তলা প্লাস ছাদ। দুর্ভাগ্যবশত বাড়িটা বাবা রাখতে পারলেন, বিক্রি করে দিতে। বাবার ধারণা ছিল বার্মার বাড়িতে যদি বম পড়ে থাকে এখানেও সেই বম পড়ে এই বাড়িটাও যাবে। তারপরে এই তো ছোটবেলায় মোটামুটি ইতিহাস। তারপরে বহুবার বার্মায় গিয়েছি, এসছি। বাবা আবার বাড়ি করেছেন বার্মাতে। বার্মায় মানে যেখানে থাকতাম সেটা যে একদম চায়না বর্ডার আর কি, মিচিনা বলে শহরটার নাম। তো ওখান থেকে যখন যুদ্ধের পরে একেবারেই চলে এলাম, তখন বহু জায়গায় ঘুরেছি। এখান থেকে নারায়ণগঞ্জ, তারপরে ঢাকা। নাচের খুব সুনাম হয়েছিল, ঢাকা কম্পিটিশনে নাচে ফার্স্ট প্রাইজ পেয়েছে, একটা সুন্দর সোনার মেডেল। তো সেইখান থেকে আবার ভীষণ ম্যালেরিয়া হয়েছে, কারণ বার্মা থেকে যুদ্ধের পরে একটু বলা হয়নি। যুদ্ধের সময় যখন বললেন যে সবাইকে হেঁটে পালিয়ে যেতে হবে, নাহলে বম পড়ে জাপানিরা বম ফেলবে এবং মারা যাব। 1 মাস 23 দিনের হাঁটা পথ। ওখান থেকেই সবাই বললেন, মিস্টার ব্যানার্জি আপনি ছেলে বউ সবকে নিয়ে চলে যান, এখানে মারা যাবেন, মেয়েরা নষ্ট হবে এই বার্মিজ গুন্ডাদের হাতে। ন্যাচারালি অত সুন্দর সাজানো বাড়ি, আজও মনে, ওইটা খুব আবছা আবছা মনে আছে। বাবা একটা হালকা ব্লু রঙের ফুল শার্ট, বাবা 6 ফিট লম্বা, অসম্ভব ফর্সা, একদম গ্রীষ্মের চেহারা ছিল বাবার। তো সেই একটা নেভি ব্লু রঙের শর্টস পরেছিলেন আর লাইট ব্লু রঙের ফুল শার্ট, কি সুন্দর দেখাচ্ছিল বাবাকে। আর মনে আছে বার্মার মিছিনার বাগান বাড়িতে অসংখ্য গোলাপের চারা। আমি চলে আসছি, এখনো পরিষ্কার মনে আছে বার্মিজ মেয়েরা বাবার কাছে এসে মানে নমস্কার, ওদের ঢঙে নমস্কার করছেন। বাবা সেই পুরো গোলাপের যত ফুল ছিল সব ওদের দিয়ে দিল, তখন বাবার চোখটাও চিকচিক করছিল। এটাও ভীষণ মনে পড়ে। তারপরে তো ওই বার্মা থেকে মিছিনা থেকে আমরা কাঁথা বলে একটা শহর আছে, ওখানে গেলাম। তারপরে ওখান থেকে বাসে করে মৌগং বলে একটা জায়গা আছে, ওইসব নানান জায়গা দিয়ে কখনো বাস, কখনো হাঁটা পথ, কখনো দুলি হচ্ছে এক রকমের পালকি, ওই দুদিকে দুটো মানে 4টে না 2টো ডান্ডা, মধ্যদিকে একটা ঘরের মতো। সেই পালকিতে আর মজা হয়েছিল যে নার্ভাস হয়ে সামনের পালকি যে ধরে আছে, সে কি বাঘের চিৎকারটা কি হয়েছিল নামিয়ে দিয়েছে। আর পরে আমি আর আমার মেজদি ছিল সঙ্গে, হুড়ুর করে নিচে পড়ে গিয়েছিলাম। এটা ছোটোখাটো গল্প আর কি এগুলো। তবে অনেক খারাপ দৃশ্য দেখেছিলাম, এটা মনে আছে। আমাদের সঙ্গে একজন ভদ্রমহিলা, অনেক 200-250 লোক হাঁটা পথে যাচ্ছিল। তো একজন ভদ্রমহিলা, তার হাজবেন্ড আর তার একটা বাচ্চাটা বয়স হার্ডলি 3-4 বছর বয়স হবে। হাজবেন্ডের বোধহয় পক্স একটা কিছু খারাপ অসুখ হয়েছিল। আমি মনে আছে ভদ্রলোক বলছেন স্ত্রীকে যে তুমি চলে যাও বাচ্চাটাকে নিয়ে, আমি বাঁচবো না, তোমরা বাঁচো। বা এমন তখন মানুষের কি হয়, বাঁচার একটা অদ্ভুত, এটা মানে আমার যেটা মনে, তখন সেই সময়টা মনে হচ্ছে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। ছোট্ট, আমার কত 7 বছর বয়স হবে, 7 কি 8 বছর বয়স হবে। অবাক হয়ে দেখছিলাম ভদ্রলোক ওই সেই কোনায় বসে ঢুকছেন আর আমরা আবার সে চলে যাচ্ছি। এরকম বহু দৃশ্য দেখেছি। খাবার ছিল না আমাদের সঙ্গে, চাল ডাল তো ভুলে যাও। যখন যেখানে সামান্য কিছু পাওয়া যেত সেটাই সবাই মিলে একান্নবর্তী পরিবারের মতো এর থেকে দিয়ে থুয়ে খাওয়া হতো। একবার মেজদি বললো, বিনু এক কাজ কর, সামান্য চাল পাওয়া গেছে, 2-3 দিন খাওয়া হয়নি, তুই একটু মাটি খুঁড়ে একটু উনুনের ব্যবস্থা কর। আমি ছোটোবেলায় এইসবগুলো এসে যেত আর কি। তো আজও মনে আছে মেজদি চাল ধুচ্ছিল আর আমি মাটিটা করে ফাড়াং করে কি মারলো আমাকে একটা পা। কি হতো, এত লোক মারা যাচ্ছে, কোনো রকমে খুঁড়ে হাফ অফ দ্য বডি আর কি ঢুকিয়ে দিয়েছে, বাকিটাও ঢুকেছে, কিন্তু যে খুঁড়তে গেছি ওই পাটা সোজা হয়ে গেছে, দাম করে পড়লাম, প্রচন্ড লেগে গেছে, শক্ত হয়ে গেছে পাটা। বোধহয় কিছু হয়, বোধহয় মৃত্যুর পরে বোধহয় কোনো কিছু আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তো এই একটা ঘটনা আমার ভীষণ। আরেকদিনের মনে আছে, ইরাবতী নদী, ইরাবতীর ওই সাইড দিয়ে না এলে কিন্তু আমরা সবাই মারা যেতাম। ওইটা লিডো রোড হয়েছিল, ওই রাস্তায় একমাত্র সেফেস্ট রাস্তা ছিল। আরেকটা যে রাস্তা তারা কেউ বেঁচে ফেরেনি। তো সেই নদীতে দিদি চান করছিল মেজদি, আর ওখানে নদীর ধারে ছোট ছোট কুল গাছ, মানে মিষ্টি মিষ্টি কুল। আর আমি এনতার, একে তো পেটে খাবার নেই, এনতার কুল খেয়ে যাচ্ছি।
হঠাৎ মেজদিকে হাই পাওয়ার চশমা পরতেন, তো মেজদি বলল বেনু আয় তো এখানে কী দেখতো, আমি দেখি কি একটা পুরুষ মানুষের ডেড বডি ফুলে এরকম হয়ে গেছে, আর মেজদি সেটাই হাতে, আমি চিৎকার টেনেছি মেজদিকে, এরকম মরা মানুষ, আর সে কি অবস্থা, ওই বিভৎস মৃত্যু, তার মধ্যে গরু বাছুর ঠাকুমার সমস্ত পশু পাখি সব ভাসছে, এত অভাব, এত খিদে, এইসব দৃশ্যগুলো মানে এখনো মাঝে মাঝে মনে হয় কি সাংঘাতিক দিন পার করে এসছি। সত্যি কথা বলতে আমার জন্মের পর থেকে আমি দেখেছি আমার জীবনের স্ট্রাগল একটা রয়েই গেছে, সবসময় আমি কাজই করে যাচ্ছি, তখনও যেমন উনুন খুঁড়ছি বা মেজদিকে বাঁচাচ্ছি, তখন আবার দুর্ঘটনাও দেখছি, এরকম অনেক অনেক ঘটনা, অনেক কত মৃত্যু যে দেখেছি তার ঠিক নেই, মানে একাধারে মৃত্যু দেখছি, একাধারে বাঁচার লড়াই দেখছি, একাধারে খিদের লড়াই, মানে সে ভাবা যায় না, এখনো মাঝে মাঝে বসে বসে ভাবি সেসব দিনগুলোর কথা। তারপরে যখন মণিপুরে এলাম, মণিপুরই বোধহয়, হ্যাঁ, ওই প্রথম পেট ভরা খাবার খেলাম, আর সমস্ত ওই যে বন্যার ত্রাণ আমরা সব দিই না জামা কাপড়, এখন যেটা করি, সে প্রচুর, সে একটা ঘরে ছেলেদের জামা কাপড়, একটা ঘরে মেয়েদের জামা কাপড়, আমার মনে আছে একটা হালকা সবুজ রঙের একটা ট্যাফেটা সিল্কের ফ্রক, একে তো আমি কালো, ওই রঙটা আমার একদম পছন্দের, মেজ দেখবো এই ফ্রক আমি নেই, মানে যা পাচ্ছিস তাই নেই, ওইটাই পাওয়া। সেই রাত্রিরেই আমরা ট্রেনে উঠে, দুরাত্রি বোধহয় ট্রেনে ছিলাম, ভোরবেলা কলকাতায়, হাওড়া, এই যে সমস্তটা রাস্তা, এত মশা, এত পোকা মাকড় কামড়েছিল, বাবা এতদিন ওই 1 মাস 23 দিন মনের জোরে ছিল, হাওড়া স্টেশন আবার 104-এর উপর জ্বর, সাংঘাতিক জ্বর, কাঁপছেন এরকম করে, ম্যালেরিয়াই হবে, সেইভাবে লোকজন ডেকে টেকে মেজদি ম্যানেজ করে আমার বাড়িতে ল্যান্সডাউন এসে বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখি শুনশান, একটা ঘরে দেখি মা বিড়বিড় করে, মা পাগল হয়ে গেছে, ওই খবর এসেছিল, আমরা ওখান থেকে রওনা হওয়ার 9 দিন পরে প্লেন সার্ভিস হয়েছিল, যারা আমাদের বলেছিলেন যে চলে যাও তোমরা বাঁচো, তারা 9 দিনের প্লেনে করে চলে এসছেন, তাদের তো তাড়াতাড়ি চলে এসছে, সেখানে মার কাছে রিপোর্ট, কেন ব্যানার্জি বাবু তো অনেক দিন আগে রওনা হয়েছেন, মা তখন কি ভাবলেন নেই, আমরা কেউ নেই, উন্মাদ পাগল, আর তখন বাবার ওই অবস্থা, 104-105 জ্বর, একমাত্র দিদি, তারপর দিদি অন্যান্য দিদিরা সব চলে এলেন, জায়মুরা সব চলে এলেন, সেই যাত্রায় বাবাকে সুস্থ করা হলো, কিন্তু মাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে আমরা ফিরে এসেছি, মাকে সুস্থ করতে প্রায় মাস 6 লেগেছিল, তারপরে রিয়েলাইজ করেন যে আমরা ফিরে এসেছি, সেই সাংঘাতিক ব্যাপার একটা। তারপরে বাবা বললেন না, এই বাড়ি বিক্রি করে, হাতিবাগানে বম পড়লো, না না এটাও যাবে, তোমরা সব রাস্তায় দাঁড়িয়ে যাবে, এই করে বাবা আবার ওটাকে বিক্রি করলেন, করে তারপর থেকে নারায়ণগঞ্জে ম্যালেরিয়া ছাড়ছে না, বললেন না আমি এখানে বাঁচবো না, চলো মধুপুরে যাব। মধুপুরে বাবার একটা বাড়ি কেনার শখ, বাবা বলতেন আমি অন্যের বাড়ির ছাদে মরবো না। মধুপুরে কুসমা বলে একটা জায়গা আছে, বিউটিফুল জায়গা, কুসমাতে এক ইউরোপিয়ানের বাড়ি ছিল, বাংলো, সে 5খানা ঘর, বাংলো যেরকম হয় বিশাল ঘর, পাশে আর একটা গেস্ট হাউস ছিল, বাবা পুরো বাড়িটা 30 না 35 হাজার টাকায় কিনলেন, প্রায় 10 বিঘের মতো জমি, মানে এখানে দাঁড়ালে পেছনে জমিটা দেখা যেত না, পুরো মালি দিয়ে চাষ করালেন, সামনে বিশাল বাগান করলেন, খেতি বাড়ি করার মতো আর কি, গরু কিনলেন, 3টে না 4টে গরু কিনলেন, আজও মনে আছে যে গরু প্রায় 30-40 সের দুধ দিত, মা হিমশিম খেয়ে যাচ্ছে, মা অসাধারণ মিষ্টি করতে পারতেন, খালি মিষ্টি করছেন আর এই বাড়ি ও বাড়ি সে বাড়ি পাতেন, তখন প্রচুর লোক এই যুদ্ধের ভয়ে ওই মধুপুরে চলে গিয়েছিলেন, বাড়ি টাড়ি করেছিলেন, তো মা দেখতাম রাত দিন মিষ্টি বানাচ্ছেন আর রাত দিন সেসব পাচার হচ্ছে, অত দুধ দিয়ে কী হবে, কটা লোক খাবে, তো এই করে মধুপুরে বাড়িতে আমরা বেশ কিছুদিন ছিলাম। ওখান থেকে আমার এক দিদির বিয়ে হলো, ওখান থেকে বাবা বলেন না, একটা বাবার একটা অদ্ভুত মানসিকতা ছিল যে একটা তো পাড়া, ওই কুসমা জায়গাটা খুব ছোট, ওই মধুপুরের একটা অংশ, ওখানে একটা 52 বিঘে বলে একটা জায়গা আছে, কুসমা একটা জায়গা, কুসমার বাড়িগুলো খুব সুন্দর, আর জায়গাটার নাম ঝর্ণা পাথর, কাছেই ঝর্ণা, আর মনে আছে বনফুল মানে আমার বড় জামাইবু, আচ্ছা ওই বইটার নামটা ভুলে গেলাম, ওই ঝর্ণার নিচে বসে একটা গল্প লিখেছে, নন তৎপুরুষ গল্পটার নাম, এইসব অনেক রকম গল্প। তারপরে তো মধুপুরে গেলাম,
অসংখ্য পেয়ারা, আম, আর কি বলে ওটাকে, আতা। সারাদিন গাছেই বসে আছি, আর ভীষণ গেছুরে মেয়ে ছিলাম, গাছে বসে রক্ষেই বাড়িতে খেতাম না, এই জন্য কম মার খেয়েছি, মার কাছে মার, বাবার কাছে মার, খাওয়ার টাইম হতো না, আতা গাছে বসেই আছি, আতা খেয়েই যাচ্ছি, পেয়ারা গাছে বসে পেয়ারা পেরিয়েই যাচ্ছি, কোনো ব্যাপার নেই। মজবপুরে ছিলাম, মজবপুরে ওখানে ওখানে লিচু গাছ, এত লিচু ভাবা যায় না, লিচু গাছে বসে আছে, আর দারোয়ান চিৎকার করছে, লিচু সব খা লিয়া, লিচু সব খা লিয়া। এইসব ছোট ছোট ব্যাপার, কত ঘটনা। তবে কি জানি, বাবার কথা খুব মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে। আমার বাবার নাম গোপাল চন্দ্র ব্যানার্জি, আর মার নাম কিরণবালা ব্যানার্জি, কাকা ডক্টর সুরেশ ব্যানার্জি, আর আমার জ্যাঠামশাই ছিলেন রায় বাহাদুর, রজনীকান্ত ব্যানার্জি, রজনীকান্তই বোধহয় নামটা। এত দূরে দূরে রিলেশন, আর আমি এত ছোট যে অনেক সময় মনে থাকে না আর কি। তো আমার ছোটবেলায় যেটা আমার জীবনে বিরাট দুঃখ, সেটা হচ্ছে স্কুল কাকে বলে আমি জানি না। ওই ছোটোর থেকে তো বাবার সঙ্গেই ঘোরা, বাবার সঙ্গেই এমিচার থেকে পালিয়ে আসা, বাবার সঙ্গে এখানে ওখানে যাওয়া, স্কুলিংটা হয়নি ঠিক মতো। ফলে বাবার কাছেই, বাবার আমার মনে আছে অঙ্ক শেখানো থেকে আরম্ভ করে ইংরেজি শেখানো সব বাবার কাছে। এর মধ্যে ছোটোবেলায় কী হতো, খুব ছোট, কোনো মিউজিক শুনলেই হাত পা ঘুরিয়ে নাচতে আরম্ভ করতাম। তা একবার বাবা শিমুলতলায় নিয়ে গেলেন পুজোর সময়, বাবা তো বার্মা থেকে প্রত্যেক পুজোতে আসতেন, আমরা যখন চলে এসেছি আবার আমরাও যেতাম। একবারে পুজোয় বাবা এলেন, এবার চলো শিমুলতলায় যাব, হোল ফ্যামিলি। আর ওইখানে কি হতো, বাচ্চা ছিলাম তো, সন্ধে হলে 7টাতেই ঘুমিয়ে পড়তাম, আর মা ডাকাডাকি করতো, এই তো ঘুমিয়ে পড়লো, এই কীভাবে এখন খাওয়ানো যাবে না। বাবা না না, আমার বেনুমা এখন নাচবে। সেই নাচটা শুনে আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে নিয়েছি, আবার ঘুমিয়ে পড়লাম। এইতে নাচটা যখন রেগুলার এরকম হলো, তখন বাবা ওকে ভর্তি করে দাও। তখন ওই একটা স্কুলে ভর্তি হয়েছিলাম, কি সামথিং নাচেরই স্কুল, নামটা মনে নেই। সেই প্রহ্লাদ দাসের কাছে নাচ শিখেছিলাম। প্রহ্লাদ দাস এই এখন যে ওই কত্থক ডান্সার, কি চিত্র দাস না কি নাম একটা আছে, ওই ছেলেটি কত্থক ডান্স খুব নাম করা, আমেরিকাতে নাম টাম করেছে, ওকেও দেখতাম ওই কত্থক ডান্স প্র্যাকটিস করতো। তো ওই বললাম না, আমার বন্ধু বান্ধব বলতে স্কুলের জীবনে বা কলেজ জীবন তো আমার হয়নি। স্কুল কলেজ কি বস্তু, আর ছেলে মেয়ে নাতি নাতনি যখন পড়াশোনা করে, এই ভালো করে পড়া, আমার জীবনে পড়া হয়নি, তুই ভালো করে পড়। আবার মাঝে মাঝে আফসোস হয়, আচ্ছা বাবার তো তখন যথেষ্ট ভালো অবস্থা, আমি কনভেন্টে কেন পড়াইনি, কত কি ভাবি, কিন্তু হয়নি সেটা। তবে একটি বন্ধু আমার এখনও আছে, আমাদের ফান রোডে যখন থাকতাম, সীমা মৈত্র, তো ও আমার রিয়েল বন্ধু, যতখানি মনের কথা বলুন, হাসি গল্প, ওই একমাত্র বন্ধু। সেইভাবে বন্ধু হিসেবে যেটা আমরা মনে করি, এখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বন্ধু আছে, সেই জাতীয় বন্ধু না। এই হচ্ছে ওর কোনো দুঃখের কথাগুলো জানি, সেই হয়েছে, আমি এই দুজনের মধ্যেই আবদ্ধ, ওটা বাইরে যায় না। তো বন্ধু যদি সত্যি বলতে হয়, কোনো টাকা পয়সা লেনদেন, কোনো অর্থকরী ব্যাপার, খাওয়া দাওয়া, ওইসব ব্যাপার না, ওর সাথে দেখা করি 1 ঘন্টা হাসা, সে একটা বিচ্ছিরি গল্প আছে, বলাতে শিকারও কিনে জানি না, তখন খুব ছেলে মানুষ আমি আর সীমা। তো বাবার ধারণা 3টে 6টা 9টা হচ্ছে সিনেমার টাইম, কিন্তু 2টো 5টা যে আলেয়া সিনেমায় বাবা সেটা জানতেন না। বাবা কোথায় যাচ্ছে, আমি একটু বাবার সীমার বাড়ি যাবো, আসলে প্ল্যান হচ্ছে 2টো 5টা ছবিটা দেখবো। তা একটা ওই তখন একটা ছবি এসেছিল না, যে বড়দের মানে ছোটবেলায় শিক্ষা দেওয়ার জন্য, যে মানে এখন যেসব মানে সেক্সুয়াল যে কাজকর্মগুলো স্কুলে শেখানো হয়, সেরকম একটা ছবি এসেছিল, প্যাকড হাউস, আমি আর সীমা পেছনে লুকিয়ে বসে, পাশে কেউ দেখে ফেলে, অতটা কিন্তু অ্যাডাল্ট ছবি না। তো দুজনে বসে আছি গুটি সুটি মেরে, ওই দেখাচ্ছে যে এইসব ইয়াং ছেলে মেয়েরা যেভাবে মেলামেশা করে তাতে খারাপ ফল হতে পারে ওদের, ওই নিয়ে ছবি। তো যখন দেখাচ্ছে, সীমা করেছে কি, ওর পাটা
নার্ভাস হয়ে গিয়ে পাটা তুলে দিয়েছে সামনের সিটে, আর সামনের সিটে বয়স্ক এই কি হচ্ছে কি, আমি সীমা কি করছি, ওই যে ছুট লাগিয়েছি, ছুটতে ছুটতে একদম পান রোডে, ওই কি বলে ওই যে আলাতে ছুটতে ছুটতে গিয়েছি, আমি বলছি একদম এন্ডে বানিয়া স্টেশনটার সামনে হাঁপাচ্ছি, আমাদের ধারণা লোকগুলো আমাদের তাড়া করবে, ওই সময় পেছনে পা তোলে, সে আর বিধে গেছিলি কাণ্ড। সেটা যদি আমি এখনো যদি বলি সীমা তোর মনে আছি, ও বলে তুই থাম থাম, খালি হাসি, একদম হাসি, রিয়েল বন্ধু বলতে যা বোঝায় সীমা। বার্মা থেকে পায়ে হেঁটে আসার পরে বাবা কিরম একটা ছটফটে ভাব, এই একবার এখানে একবার ওখানে করতে করতে বাবা অনেক কষ্টে আমরা কলকাতায় একটা বাড়ি ভাড়া পেলাম, এটা গিরিশ মুখার্জির জয় হিন্দ বাড়িটার নাম। তো সেই বাড়িটা আসার পরে বাবা কেন সেটেল করতে পারছিলেন না, আমি তখন খুবই ছেলে মানুষ। হঠাৎ একদিন খেয়াল করলেন যে বাড়িতে যে বাজারটা হয় সেটা অনলি ফর বাবা, দুধ বলুন মাছ বলুন যেটাই হোক, আর আমাদের খুবই সাধারণ কোন মাছের ঝোল থাকে, মানে অর্থকরী অবস্থাটা খুব খারাপ। একদিন মা খুব বাবাকে লুকিয়ে লুকিয়ে আমাদের খেতে দিতেন, বাড়িটা 3টে বেডরুম মতো ছোট বাড়ি। একদিন বাবা দুবারে বাবা ঠিক 11টা 12টার মধ্যে খেয়ে একটু ঘুমোতেন, হঠাৎ দেখি বাবা এসে দাঁড়িয়েছে, বলো তোমরা মাছ খাও না? মা চমকে না আজকেই খাইনি, মানে অনেক বাবা বুঝতে পারলেন যে সামথিং রং। বাবা কিচ্ছু বললেন, তারপর দিন থেকে আমাকে বললেন বেনু আমার স্যুটটা বার করে দিত, এই ডেইলি স্যুট পরে কোথায় চলে যাচ্ছেন, ট্যাক্সি নিচ্ছেন চলে যাচ্ছেন, কিচ্ছু জানি না আমরা। হঠাৎ একদিন বাবা হাসি মুখে বলেন মাকে, ওগো বলে বলতেন আমি বার্মা যাচ্ছি, আমি বুঝতে পারছি তোমাদের খাওয়া দাওয়ার খুব কষ্ট, আমি আবার তখন বাবা বয়স প্রায় 64 হয়ে গিয়েছে, ওরকম মনের জোর, ওরকম জিদ না হলে সত্যি কথা আমি অনেকের সঙ্গে মিশেছি, অনেকেই নিজের বাবাকে পছন্দ, এটা আলাদা কথা, কিন্তু সামথিং একটা বাবার মধ্যে কি একটা পেতাম আমি। বাবা চলে গেলেন বার্মা, আমি ছোটদা মেজদা চর্দি মা, এই তখন বাকি সব বোনেদের তখন বিয়ে হয়ে গেছে। 10 দিন যায়, 15 দিন যায়, 30 দিন যায়, 1.5 মাস 2 মাস 3 মাস 4 মাস বাবার কোনো খবর নেই। মা তো সেই আবার সেই কান্নাকাটি, হঠাৎ একটা বিশাল একটা রেজিস্ট্রি চিঠি এলো, তখনকার দিনে 2000 টাকা সেই এই ড্রাফট, আর ছোটদা ব্যাংকে চাকরি করতো, খুব সামান্য মাইনে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, বাবাই চাকরিটা করে দিয়েছেন। ছোটদাকে লেখা ড্রাফটটা ভাঙিয়ে ইমিডিয়েট মাকে এবং বেনুকে বলে দিয়ে নিয়ে তুমি বার্মা চলে এসো, পরে সব বলবো কি হয়েছে না হয়েছে। আমরা আবার বার্মা গেলাম, মেজদা গেল, মেজদা তখন এমএ পরীক্ষা ছিল, ছোটদি গেল না, ছোটদি বিয়ে পরীক্ষা দেবে, আমি ছোটদা আর মা চলে গেলাম জাহাজে করে। নেমেছি ম্যান্ডেলিতে, বাবা একজন উকিল বন্ধু আমাদের রিসিভ করলেন, রেঙ্গুনও একজন উকিল বন্ধু রিসিভ করলেন, কিন্তু শহর একদম তছনছ, যুদ্ধের পর তো কোথাও স্টেশন ভাঙা, কোথাও বাড়ি ভাঙা, ম্যান্ডেলি স্টেশনটাই নেই। তো তার মধ্যে আমরা থেকে গাড়িতে করে কোনো স্টেশন নেই, মিচিনা যেতে হলে বাই কার যেতে হবে, সেই গাড়িতে করে, আমার তখন কত বয়স হবে 11 12 13 এরকম বয়স হবে, ওই গাড়িতে করে মিচিনা শহরে যখন ঢুকছি তখন সন্ধে হয়ে গেছে, পুরো একটা বাড়ি নেই, একটা বাড়ি, আর ধুধু করছে মিচিনা শহর, আর কিছু কিছু টেন্টের মতো। হঠাৎ দেখি মা ঘাবড়ে গেছে, ড্রাইভার চেনা নয়, ছোটদারও বয়স কম, আমারও বয়স কম, ড্রাইভারকে বারবার ঠিক জায়গায় এসছি, মানে এটাই মিচিনা। তাহলে কি তোমার ব্যানার্জি কোথায়, মানে বাবার নাম করে বলি গোপাল ব্যানার্জি, বলে আপনি চলুন দেখুন। হঠাৎ ছোটদা বলে ওই তো বাবা, দেখি বাবা এসছেন, মা তো ঝরঝর করে কান্না, সেটা অদ্ভুত ব্যাপার। বাবা বলে আমি সেই তখন থেকে আসা যাওয়া করছি, দেখতেই পাচ্ছি না তোমাদের গাড়ি। তা আসতে বাবার সঙ্গে গিয়ে আমরা একটা তাঁবুতে উঠলাম, জাস্ট একটা টেন্ট, একটা ছোট্ট একটা চেম্বার মতো, অফিস চেম্বার, ওই লয়ের মানে উকিল ছিলেন তো, তার পাশে একটা বেড়া মতো, তারপরে ছোট্ট একটা সিঙ্গল বেড খাট, ওখানে ওই কাঠের কমোড থাকে না বাথরুমে, এই কাঠের একটা কমোড, এক পাশে একটা অ্যালুমিনিয়ামের বাটি তালা, বুঝলাম বাবা নিজেই সপাক খাচ্ছেন।
মা তো ওই দেখে জীবনে তো এরকম তাঁবুতে থাকিনি। তবে বাবা বললেন যে পরের রোববার তোমাকে একটা সারপ্রাইজ দেবো, মাকে বললেন। মা তো ভীষণ ইনোসেন্ট একটা মহিলা। বাবা কি সারপ্রাইজ দেবে, মা যায় না তো রোববার দিন। বাবা রেডি হও চলো। জিপ একটা ছিল, এতে বোধহয় বাবা ভাড়া করেছিলেন কি কিছু করেছিলেন। আস্তে আস্তে যাচ্ছি একটা বাড়ি, ছোট ছোট বাড়ি হচ্ছে আস্তে আস্তে। একটা বাংলোর সামনে গাড়িটা থামলো, তো কেউ কিচ্ছু যায় না, চারদিকে ফুল টুল দেওয়া, ওই বোগানভিলা যে ফুলগুলো সাজানো একটা বাড়ি। তো বাবা বললেন চলো ভেতরে। তো ওই তোমার থাকে না ওই কাঠের বাড়ি, তো নিচেটা একদম ফাঁকা, ওপরে তো সিঁড়ি দিয়ে উঠে ছোট্ট একটা বারান্দা মতো। তারপরে মাকে বলে চাবিটা দিয়ে তুমি খোলো। মা তো বুঝতে পারছে না, তালা জুটে বলে এটা তোমার বাড়ি। মার সেই কান্না আমি জীবনে ভুলি না। মানে চিরকাল বাবাকে দেখেছি কি করে বাড়িতে সুখ আসে, এটা আমি মানে ইমোশনাল হয়ে গেছি। অসাধারণ একটা বাংলো, যেন কাঠের বাড়ি, কাঠের বারান্দা, কি বাবার চেম্বার সাজানো, বাবার পুরো সাজিয়ে গুছিয়ে মাকে দিয়েছে। দুপাশে দুটো বেডরুম, এদিকে 3টে বেডরুম, আর এদিকে তোমার বাথরুম, তোমার স্টোর রুম। আর ওখানে বার্মাতে রান্নাঘর কখনো বাড়ির মধ্যে হয় না, কারণ কাঠের বাড়ি তো। তারপরে একটা অ্যালি মতো এই করা, অনেকটা পুল টাইপের কি করে, ওই খানিকটা দূরে রান্নাঘর। মার সেই কান্না আমি মানে মা কি আস্তে আস্তে চাবিটা খুলে মার বাবার পায়ের কাছে বসে খালি ফুপিয়ে কাঁদছে। এই দৃশ্যটা আমি জীবনে ভুলবো না। সেই বার্মা তো ওখানে বেশ কিছুদিন থাকার পরে বছর, আমরা 44 সালে গেছি, 49 সালে ওখানে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। 49 সালে বলবো যে এখানকার নাগরিকত্ব নিতে হবে। বাবা তো ওখানে এত বছর কাজ করেছেন, নাগরিকত্ব কখনো নেননি। এই একটা অদ্ভুত মানসিকতা। বাবা বলেন আমার ছেলে মেয়ে সবাই ভারতবর্ষে, তখন তো এটা আলাদা হয়ে গেছে, আগে তো ভারতবর্ষের সঙ্গে ছিল। ওদের ফেলে আমি এখানে মরেও শান্তি পাবো না, কাজে ফিরে চলো। আবার চলে এলাম 49 সালে। এসেই বাবার এক কাজ, আবার বাবা হাজলাইনের বাড়ি করলেন। এর মধ্যে বনফুল, মানে তার একটা ছবি বিমল রায়, যিনি সুজাতা করেছিলেন, খুব ফ্যামিলি ফ্রেন্ড আমাদের। জয়বাবু আসতেন, বড় জয়বাবু। তো ওই করতে করতে বিমলদার সঙ্গে একটা খুব সুন্দর রিলেশন। বিমলদা তারপরে মানদণ্ড করলেন বনফুলের। চন্দ্রাবতী দেবী হচ্ছে মানদণ্ডের নায়িকা। সে ফার্স্ট সিনটা ছিল বাথটাবে চন্দ্রাদি শুয়ে আছেন, হুইস্কি হাতে, বা হাতে সিগার। একটা তখনকার দিন 1950 সাল, এটা 2 পিস মতো, তখন খুব সুন্দর দেখতে সিনেমা না। এই শট দেখার হইই কাণ্ড। তখন চন্দ্রাদি আমাদের একটু লক্ষ্য করতেন। বিমলদা আমাকে ওইখানে মানদণ্ডের একটা রোল অফার করেছেন, বাবা দেননি। কি সোহিনী নাকি একটা নাম ছিল, কি নামটা বেশি করিনি, একটা ছোট নায়িকা, তো বাবা দিলেন না। পরবর্তীকালে বিমলদা খুব আফসোস করেছিলেন, বাবাকে বলেছিলেন আমি চাইলাম আপনি দিয়ে, সেই বেনু আবার ফিল্মেই নামলো। যাই হোক, তারপরে কি হলো, চন্দ্রাদিকে তো ফ্লোরে দেখেছি, তার ধারে পাশে ঘেঁচতে পাইনি, কাছে কিরকম ভদ্র মেরে যাই। এই করে বাড়িতে কারা এসছে, বেশ একটা ভিড় টির আছে, আমি সন্ধ্যেবেলা বাড়িতে পারমিশন ছাড়া বেরোনোই যেত না। টুক করে ব্যাক ডোর দিয়ে একদম চন্দ্রদ্বীপ ঠিক রাজানের মোড়টায় আমাদের বাড়িটা একটু ভেতরে উঠেছি, দোতলায় সিঁড়িতে দেখি মন বলে চন্দ্রাদির কাজের লোক ঝাঁট দিচ্ছে, বলে কাকে চাই। আমি নার্ভাস হয়ে বলছি, আমি ফোন করতে তোতলা পোতলা হয়ে গেছি আর কি। হঠাৎ দিদি কে, সে সরু গলায় চাঁদুদির কথা। আমাকে তুমি কে? ও তুমি বেনু না, গোপালবাবুর মেয়ে। আমাকে চিনলো কি, দূর থেকে বসে চিনেছে। আর বনফুলের শাড়ি হিসেবে ফেমাস আছি। এসো ভেতরে। কেন এসছো? ফোন করতে তুমি আসি, তুমি আমায় দেখতে হবে। হ্যাঁ ভ্যা করে হেসে ফেলেছি। যেই হেসেছি তাহলে আরেকবার হাসো তো। আপনার পাশে আবার হাসলাম, আবার হাসো, 3-4 বার হাসানে। তুমি বসো বলে একটা ফোন করলেন, বেনু আমি পেয়ে গেছি। আমার নাম দিয়ে কাকে ফোন করছে? আমি একটু ঘাবড়ে গেছি। পেয়ে গেছি তোমার নায়িকা, আমার দাঁতগুলো খুব সুন্দর।
পরের দিন এই সেই রাত্রিবেলায়, এটা পরে সন্ধ্যেবেলা, সেই রাত্রি বেনু যাচ্ছে, নীরেন লাহিড়ী, ওর ডাক নাম বেনু। তাহলে তাই নিয়ে অনেক হাসাহাসি, তোমার নামও বেনু, এর নামও কী কাণ্ড কী কাণ্ড করে। তারপর বলে তুমি ছবিতে নামবে। আমি নামবো না, আমি জানি না ছবি, আমার বাবা ভীষণ কাণ্ড, মানে আমি জানি তোমার বাবাকে, চলো কালকে আসছি। পরের দিন বিদ্যাপতি ঘোষ বলে বিখ্যাত ক্যামেরাম্যান, তার জার্মান বউ, নীরেন লাহিড়ী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ক্যামেরাম্যান, সব এসে হাজির এই হাজারির বাড়িতে। মাকে না জানি, বাবা বলেন আমি জীবনে কখনো এই লাইনটা জানি না, এই লাইনটা প্রত্যেক বছর বাবা বার্মা থেকে এসে ছবি দেখতেন, থিয়েটার দেখতেন, কানন দেবীর ফ্যান ছিলেন। তো বাবা না এই লাইনটা তো দেখি বেনু যখন নামবে তখন আমি লাইনটাকে ভালো করে দেখব। বাবার মত, বাড়িতে মা অনশন, মেজদা চোরদা রাগ টাগ করে বেরিয়ে যাচ্ছে, এটা কিরম কথা হলে সিনেমায় আনো তানো, অনেক কাণ্ড হলো। বনফুল রেগে গেলেন, এত কেন ব্যাপার ট্যাপার। এই আমার সিনেমায় নাবা। আমার নায়ক হচ্ছেন অসিত বর্মন, আমার চাইতে 30 বছরের বড়। তখন আমার কত হবে, 15-16, তার বেশি তো বয়স হবে না। তো জীবনের প্রথম শট দিলাম। গল্পটা একটা থ্রিলারের ওপর গল্প। আমার ডাবল রোল, আমার দিদির বিয়ে হয়ে গেছে, আমি ব্লাইন্ড, অন্ধ, দেখতে পাই না, এবং অন্ধত্বের জন্যই বা যে কোনো কিছু লোক আমার ওপর টর্চার করেছিল। সেইটা আমি দাদার কাছে বলব। দাদা হয়েছিলেন অসম্ভব ভালো অভিনেতা, সুন্দর অভিনেতা, দেবী মুখার্জির ছোট ভাই গৌতম মুখার্জি, উনি আমার দাদা, অসিত বর্মন আমার হিরো। তা আমি অসিত বর্মনকে নিয়ে দাদার কাছে যাব, গিয়ে বলবো দাদা ইনি সেই যিনি সেদিন আমায় বাঁচিয়েছেন। এইটা আমার সংলাপ। শটটা দেবো, সব রিহার্সাল মনিটর সব হয়ে গেছে, এই প্রথম জীবনের শট। এবং আমি কোনো কনসিয়াস ছিলাম না, কিছু না, বৈশাখ মনে আছে। আমি শটটা দিলাম। শটটা দেওয়ার পরেই নীরেন লাহিড়ীর বাজ খাই গলা, কাট বলে চিৎকার করলেন। আমি তো এত জোরে চিৎকার দেখলে ঘাবড়ে গেছি। তারপরে সেই জোড়া ভুরু ছিল, বেনুদার নীরেন লাহিড়ীর ডাক নাম ছিল বেনু। জোড়া ভুরু এসে আমার দিকে তাকিয়ে বলেন কোন দেশে বাড়ি। তো আমি খুব প্রম্পটলি উত্তর দিলাম আমার পূর্ববঙ্গে বাড়ি, আর জন্ম হয়েছে, বড়টা হয়েছি বার্মায়। বললেন প্যাক আপ। আমি তো ভাবছি আমি তো সংলাপটা ঠিকই বলেছি, কি দোষ করলাম। হঠাৎ বললেন তোমার বাড়িতে শেষের কবিতা আছে? সেই বাড়িতে প্রচুর বই। আমি হ্যাঁ আছে। প্রথম লাইন থেকে শেষ লাইন প্রত্যেকটা লাইনে চন্দ্রবিন্দু দেবে। মাথায় ঢুকছে না। তুমি দাদা ইনি সেই যিনি সেদিন আমায় বাঁচিয়েছেন, চন্দ্রবিন্দু দিয়েছিলে বাঁচিয়ে। আমি নার্ভাস হয়ে গেছি। বয় চন্দ্রবিন্দু আঁকা মুখস্থ করবে, পুরো বইটা চন্দ্রবিন্দু দেবে। আমি সেট রেখে দিয়েছি, যেদিন তোমার হয়ে যাবে সেদিন তুমি আমাকে চন্দ্রাকে ফোন করবে, করে আমি তোমার শুটিং করব। 3 মাস না 4 মাস লাগলো। তারপরে রিয়েল যাকে এদেশি ভাষা বলে সেই ভাষায় 4 মাস শুটিং হলো। কিন্তু দুর্ভাগ্যবশত 4 মাস বাদে কোনো একটা কারণে আইদার বেন্দার শরীর খারাপ হয়েছে, ছবিটাই বন্ধ হয়ে গেল। তারপরে আর ছবি নেই, আবার সে হাউতাস বসে আছি। এবার হাজারনের বাড়িটাও বাবা বিক্রি করে আবার সেই গ্রেহামস ল্যান্ড টালিগঞ্জে একটা বাড়ি করলেন। ওখান থেকে ছবির কোনো অফার নেই, আবার চলে এলেন ফান রোডের বাড়িতে। ফান রোডের বাড়িতে একদিন দুপুরবেলা 3-4টের সময় চা খাচ্ছে, হঠাৎ বাজ খাইতে বিমল ঘোষ, এমপি প্রোডাকশনের, চিনতাম না তখন। চিৎকার করছে, বাবা কি ভদ্রলোক চেঁচাচ্ছে দেখো তো, বাবার নাম ধরে। বলে আপনি ওপরে আসুন। বলো এটা বেনুর বাড়ি? বলে হ্যাঁ এটা বেনুর বাড়ি। তখন তো বেনুই নাম আমার। এসে কথা বলে বসু পরিবার হবে, এমপি প্রোডাকশন, আপনি দেবেন আপনার মেয়েকে? বাবার তো খুব ইন্টারেস্ট, বলে হ্যাঁ দেবো। এইবার বসু পরিবার স্টার্ট হলো। এই আমার নামটা কিন্তু পাহাড়িদা দিয়েছেন। সবসময় নামের চিন্তা হচ্ছে কি নাম হবে। একদিন এমপি প্রোডাকশনের বাসটা করে ঢুকছি, হঠাৎ সুপ্রিয়া। আমি সুপ্রিয়া কে? আমি তো কোথাও সুপ্রিয়া দেখছি না। ওখানে তোমাদের উত্তমদা ছিলেন, সাবিত্রী, সবাই মানে বসু পরিবারের সব আর্টিস্ট, প্লাস ডিরেক্টর নির্মল দে। আমি তোর নাম রেখেছি সুপ্রিয়া, তোর নাম বিভ্রাট হচ্ছে, তোর ছবিতে কি নাম হবে? সুপ্রিয়াটা ভালো না, মানে তবু ভালো। তবু ভালো কি রে? পাহাড়িদা। সেই থেকে নাম হয়ে গেল সুপ্রিয়া। তারপরে তো বসু পরিবার, পরে আবার সেই গ্যাপ। তো সব ডিরেক্টর কেউ তো পাত্তা দেয় না। তো কেউ সুশীল মজুমদার কাছে একটা ছবিতে কাজ করতে পারে সেকেন্ড লিড, আমি সেকেন্ড লিড করবো না।
বলে করবে না মানে তোমার কি চেহারা তুমি জানো? আমি কি চেহারা? বলে সুচিত্রা সেনের ঝিয়ের পাঠ করতে হবে। আমি সে কি আমি আপনার সঙ্গে কথাই বলবো না বলে চলে এলাম। বিশুই কিন্তু আমাকে বলে তুমি যদি সত্যিকারে অভিনেত্রী হতে পারো প্রমাণ করো যে তুমি ভালো অভিনয় করতে পারো, তুমি ছোট রোল করেই করো না। বলে বিশু আবার ছবি বিশ্বাসের কথা বল, প্রতিশ্রুতি বলে ছবিটা এক সিনের রোল করেছিল, তাই তুই মার কাট কেলো কে বলে ওইটাই প্রমাণ করো তাহলেই হয়ে যাবে। সত্যিকার বিশুর অনুপ্রেরণায় আবার সেকেন্ড টাইমে এলাম। এবার মর্মমানী ছবিটা সুপার ফ্লপ ছবি, সাবিত্রী আর অসীম কুমার, আর আমি সাবিত্রীর ননদ। আমার ছবি হঠাৎ দেখি বিশাল করে বেরিয়েছে, নতুন একজন নবাগতা এসেছেন, সেইটা আবার আমার যায় ও বিসি গাঙ্গুলি জানো বোধ হয়, স্ট্যাব টু ডেথ হয়েছিল এই মিশন রোডের সামনে, এটা কি গোলমাল ওকে পুরো খুন করে দিয়েছিল। তো বীরেন্দা বিসি গাঙ্গুলি বেনু ছোট গিন্নি কোথায়, এই দেখো তোমার কি বড় ছবি, তোমার যদি নাম হবে তুমি আমার মুরগির মাংস খাবে, কিন্তু আমার কপালে সেটা হয়নি, তার আগেই বীরেন্দা মারা গেল। তো এই আমার সেকেন্ড টাইম আসে। তারপরে আবার ছবি নেই। তারপরে আমার দেওর বিশুর ছোট ভাই খুব ভালো ছবি আঁকে, তো ওর কাজ ছিল আমি দেখ খুন্তু, ওর ডাকনাম খুন্তু, আর দেখ খুন্তু একটাও ছবি আসছে না, ওই একটা মনোমানিতে গিয়ে একটা সেকেন্ড লিড করলাম, মানে অপেক্ষা করো আসবে। তারপরে কিন্তু আমি আর খুন্তু একতলা বাড়ি সিআইটি রোডে, গালে হাত দিবে যদি কোনো প্রডিউসার আসে, কোথায় প্রডিউসার হঠাৎ খুন্তু দেখ ওরা একটা জিজ্ঞেস করে ওইটা নিশ্চয়ই প্রডিউসার, খুন্তু তাড়াতাড়ি দেখ, তাই তো হতে পারে বৌদি এটা প্রডিউসার, ও মা এটা চলে গেল রে, যা আবার কবে আসবে, এই করে কি ছেলে মানুষ ছিলাম ভাবা যায় না। যেই সুটকেস আছে অ্যাটাচি আছে অমনি মনে হতো প্রডিউসার, খুন্তু দেখ দরজাটা একটু খুলে রাখতে হয়তো বাড়িটা চিনছে না, এইরকম করে করে হঠাৎ কি হয় না, সে হঠাৎ একটা ঘটনা ঘটে যায়। এক ভদ্রলোক কি গাড়ি বোধহয় মরিস মাইনের হবে, মোটা চশমা খুঁজে, কিন্তু এই ডেফিনেটলি প্রডিউসার দেখ তুই, সত্যি তাই, আম্রপালির ডিরেক্টর, চিন্তা মানে করার মতো। আমি তো ভাবছি এরকম বাসকে দিয়ে চলে যাবে, যা চলে গেল এরকম হবে, এই প্রডিউসার এই হয়তো দরজা নাটন এরকম করছে ব্যাপার। ভদ্রলোক এসে বলেন আমি সুপ্রিয়া চৌধুরীকে দেখতে এসেছি, প্রথমে সুপ্রিয়া ব্যানার্জি বলেন, তারপরে সুপ্রিয়া, আমি হ্যাঁ আমি জানি আপনি, ও 2-3 জন ভদ্রলোক ওই মহাবোধি সোসাইটি থেকে ওরা সব এসেছিল, বলে আমি একটা করছি আম্রপালি, আপনি করবেন? আমি তো ঘাটতে এরকম হয়েই আছে, করবো মানে ঠিকই, হ্যাঁ করবো, নাচ জানতে হবে। আমি তো ম্যাম নাচ জানি, কিন্তু তারপরেই ভয় হলো, 12 বছর আগে নাচ ছেড়েছি, আবার তো আমাকে নাচ। তখন আমি বললাম যে সব স্ক্রিপ্ট শোনা হলো, তখন আমি বললাম নাচের সিনগুলো যদি ছবির শেষে তোলেন তাহলে আমার পক্ষে, কারণ অনেকদিন নাচি আবার প্র্যাকটিস করতে হবে। ভাই ঠিক আছে, হ্যাঁ খুব উদার, তো কার কাছে আপনি করবেন? আমি মরুতাপ্পা পিলে, তখন খুব নাম করছেন, বলে ওখানে নাড়া বাঁধবো, 75টা স্টেপ তুলে তারপরে কম্পোজিশন। একবার একটা ঘটনা হলো, ছোড়দা আমার অনিল ব্যানার্জি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে কাজ করতেন, ছোড়দার খুব ইন্টারেস্ট বেনু সিনেমায় নেমেছে, খুব ইন্টারেস্ট। তো তখন তোমাদের দাদা তোমার গিরিশ নিউয়ালিপুরের বাড়িটা জাস্ট হচ্ছে, 3 তলা পর্যন্ত হয়েছে, কিন্তু সিঁড়ি কিছু নেই, এই দিয়ে মই দিয়ে উঠতে হয়। তো ওখানে ওরা কি করতো, বন্ধুরা মিলে শনিবাসর করতো। এখন দেবেশ ঘোষ একজন প্রডিউসার, সে একটা ছবি করবে, সুবোধ ঘোষের শুনো বড় নারী, হিরোইন পাচ্ছে না, হিরোইন বলতে এক সুচিত্রা সেন, তার প্রচুর টাকা, অতএব কি করা যায়, কাকে নেওয়া যায়, এত ভালো রোল একটা। ঠিক সেই সময় ছোটদা আমার কাছে এসছে, ছোটদা জানেও না এই ব্যাপারটা, আর আমার বাড়ির কিছু স্টিল আমার কাছে অসাধারণ স্টিল, এই তোমার কান্তি ভাইয়ের। তো আমার বেনু তুই কটা স্টিল দে তো আমাকে, আমি কী করবি, তুই দে না। বলে ছোটদা সোজা আমাদের বাড়িও তোমার নিউ আলিপুরে ওই জি ব্লকে আমার দাদার কাছে চলে গেছে, গিয়ে একদম সে মই দিয়ে উঠে উত্তম এই দেখো বেনু নামছে। তো ও তো সেই বসু পরিবার তো দেখাই হয়নি, বলি বাবা বেনু এত বড় হয়ে গেছে, এই দেবেশ এই দেখ এগিয়ে তোর নায়িকা কর। সেই রাত্রি প্রায় 9:30 না 10টার সময় দেবেশ ঘোষ, মঙ্গল চক্রবর্তী, তোমার দাদা, আরও অনেক এসে তুমি তুমি এরকম হয়ে গেছো। তারপরে সময় এরকম, তখন এইটুকু গাট্টা গুট্টা মোটা ছোট্ট সময়, তোমরা তোমাদের মানি বাড়িতে তোমাদের ঘুম পানে আদো আদো গলায় পড়েছে, বলে ওরে এই তো বেটি দেবিস, এই সময়কে তুললো। সেই রাত্রিরে সোনার হরিণ শুনো বর্ণাই সই করলাম।
তবে একটা খুব দুঃখের ব্যাপার, 80 সালে যখন এই চলে গেল, 9 বছর আমাকে স্টুডিও থেকে একটা লোকও এলো না একটা ছবির জন্য। 9 বছর বাদে যখন করি দিয়ে কিনলাম এই নায়িকা মামুনিকে দরকার, তখন আমার কাছে রামু নন্দী এলেন, বীরেশ চ্যাটার্জি এলেন। আমি একটু হেসে বলছিলাম, 9 বছরের মধ্যে কাউকে পাওনি বুঝি? আম্রপালি হওয়ার পরে তো ওই দুটো ছবি সেই রাত্রি সই করলাম, একটা হচ্ছে শূন্য বড় নারী আর একটা সোনার হরিণ। তারপরে আমরা যে বাড়িতে থাকতাম সিআইটি, ওটা একটু ছোট ফ্ল্যাট ছিল, তো সোমার বাবা মানে বিশ্বনাথ, ও বললো চলো হিন্দুস্তান পার্কে একটা ভালো ফ্ল্যাট আছে, চলো ওখানে যাব। তো সেই একটা রাত্রি যেদিন শিফট করলাম, করবার পরে ন্যাচারালি সন্ধে হয়ে গেছে, রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, জিনিসপত্র টাল করে রাখা আছে। তো বিশু বললো চলো আজকে আমরা বাইরে খাবো। ঠিক সেই সময় ও বললো চলো একটা ছবি রিলিজ করেছে ঋত্বিক ঘটক বলে এক ভদ্রলোক, অযান্ত্রিক। তো আমি বললাম চলো দেখে আসি, কারণ সময় পাওয়া যেত না। তো সেই একটা দিনই সময় পেয়েছি। তো প্ল্যান ছিল পার্ক স্ট্রিটে মানে ছবিটা দেখে পার্ক স্ট্রিটে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো রওনা হয়েছি, তখন গাড়িটা নিয়ে ট্যাক্সি করে গিয়েছি। বিজলিতে খুব সম্ভব ছবিটা রিলিজ করেছিল। তো ট্যাক্সি থেকে নেমে বিজলিতে ঢুকেছি, ফটাস করে চটিটা ছিঁড়ে গেল। যা কি হবে, কোনো রকমে চটিটাকে সরিয়ে সরিয়ে কোনো রকমের ছবিটা দেখা হলো, কিন্তু পার্ক স্ট্রিটে খাওয়ার আর সম্ভব হলো না। তখন দাড়ি ঘোষের রাবড়িয়া লুচি বিখ্যাত, তো সেইটা কিনে বাড়িতে এসেছি। খুব টায়ার্ড, রাত্রি প্রায় তখন 11:30 12টা। তো আমার বই পড়া অভ্যেস, বই না পড়লে ঘুম আসে না। তো খুঁজছি, চারদিকে ছড়ানো ছিল, হঠাৎ একটা দিকে একটা উল্টো রথ পড়ে আছে। তা বই পড়তে পড়তে হঠাৎই একটা লেখা আছে চেনামু, শক্তিপদ রাজগুরুর গল্প। তো পড়লাম, পড়তে ভীষণ ভালো লাগলো। তো ওকে ঘুম থেকে ঠেলে তুলে বলে দেখো এই ছবিটা তুমি আবার টাকা পয়সা চেও না, আমার মনে হয় কেউ না কেউ ছবিটা করবে, যদি কেউ করে তুমি টাকা চেও না, বলে ঘুমিয়ে টুমিয়ে পড়েছি। পরের দিন আমাদের এখন যেটা টেকনিশিয়ান 2, তখন ছিল নিউ থিয়েটার্স 2, ওখানে শুটিং করছি। দীনেন গুপ্ত বলে এক ক্যামেরাম্যান, আমার পূর্ব পরিচিত, সে হঠাৎ এসে বলে বিনু একটা ছবির অফার আছে, তুই করবি? আমি কী ছবি? বলে ঋত্বিক ঘটক বলে এক ভদ্রলোক আছেন। বললাম হ্যাঁ দেখলাম কালকে অযান্ত্রিক। বলে উনি তুই চল প্যাক আপের পরে ওর বাড়িতে। আমি দেখ, ওর ডাকলাম খোকা। আমি দেখ খোকা, আমি এত ডিরেক্টরের বাড়িতে গিয়েছি, কেউ আমায় পাঠ দেয়নি। আমি এখন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি কোনো ডিরেক্টরের বাড়িতে যাবো না। বলে তো ঠিক আছে আমি দেখি, বলি ঋত্বিকদা যদি যায়। তো বাড়িতে ঢুকেছি, মানে প্যাক আপের পরে বাড়িতে এসেছি। আসার পরে বাইরে বসার ঘরে কথাবার্তা হচ্ছে, আমি পেছন দিয়ে ঢুকেছি। তা আমি বেরিয়ে এসে দেখি ব্রহ্মা মতো একজন ভদ্র, এই ছেমরি তুই নাকি আমার বাড়িতে যাবি না কইছিস? আমি থতমতকে বলে আমার নাম ঋত্বিক ঘটক, আমি শুনলাম কোকারে পড়ছিস, এরকম বলি। আর দেখে এত ভালো লাগলো, আমি বসুন বসুন। না না বসুন তো বলে, আমি একটা ছবি করতেছি, তুই করবি? আমি তো ছবির জগতে আছি, কেন করবো না? বলো শক্তিপদ রাজগুরু চেনামু। মানে এরম যে একটা ঘটনা ঘটতে পারে। আগের দিন রাত 12টার সময় যে গল্পটা আমি পড়লাম, তারপরে সোমার বাবাকে টেনে তুলে তাকে বললাম এই ছবিতে তুমি টাকা নিও না। পরের দিন বিকেলে সেই ছবির ডিরেক্টর এসে আমাকে বলছে তুই করবি। আমার তো মাথা ফাটা সোজা একদম খারাপ হয়ে গেল। আমি এটাই তো করবো বলে তো বিশু তখন অফিস থেকে চলে এসছে, বিশু স্টেটসম্যান অফিসে চাকরি করতো। তা বিশু তো লাফিয়ে উঠে হ্যাঁ নিশ্চয়ই করবো। সেই দিনই কথাবার্তা ফাইনাল হয়ে গেল। হাতে যখন বেশ কিছু ছবি, বলে তাহলে 10 তারিখ চলে যাবো আমরা এতে শিলংয়ে। আমি দিতে কী করে যাবো, আমিও ঋত্বিকদা পড়তে আরম্ভ করেছি। বল না যাইতেই হো, তুই ক্যান্সেল কর শুটিং বলে। তারপরে এদিক ওদিক করে সেই 10 দিনের আউটডোর
আউটডোর কি 15 দিনের মধ্যে আউটডোর ছিল ওই শিলং পাহাড়ের উপর। ফার্স্ট শটটাই ছিল দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। আমি তো ওখানে গিয়ে শিলং পাহাড়ে বা ঋত্বিক দাস স্ত্রী বাপের বাড়ি হচ্ছে শিলংয়ে সুরমাদির, তো বলে যেরকম আমি রীতি প্রথমেই এই শটটা দাদা আমি কিন্তু মানে এইটাই দাদা আমি তুমি পুরো ছবিটা করে না না এইটাই আগে তুই কর না। ওখানে আবার মহেন্দ্র গুপ্ত যিনি জনতা ডিস্ট্রিক্টটা তিনি বললেন না নীতা কো মত মারো, তো রীতি হ্যাঁ করে হ্যাঁ নীতাকে তো মারুম না, গীতার বাচ্চা পালনের জন্য তো নীতারে লাগবো, নীতা মরবে না। দুবারে একটা হলো দাদা কিন্তু আমি বাঁচতে চেয়েছেন, একটা সময় মৃত্যু হচ্ছে আর একটা হচ্ছে নীতা বেঁচে ফিরছে, দুভাবে টেক করে আলটিমেটলি যখন প্রজেকশন হলো তখন মহেন্দ্রজি বলেন না না ও মারনে দো। বনপাড়াশিতে অনেক মজার মজার ঘটনাগুলো, একবার একটা আছে না ওই যেখানে পদ্ম মারা যাচ্ছে ও কোলে করে নিয়ে যাবে, তবে ডাক্তারকে বলবে ডাক্তার তুমি এত লোকরে বাঁচাই দাও আমার পদ্মরে বাঁচাই দাও, ওই শটটা আউটডোরটা তো ওই ছুটে যাওয়াটা ওগুলো হয়ে গেছে। এখানে হয়েছে কি আমাকে আমি এরকম পড়ে আছি তো আমাকে ওটার পরে বলছি চোখটা চেয়ে আছি, চোখের জল পড়বি তো পরে একেবারে হাও দারুণ শটটা দিয়েছে, জলটা একদম এখানে আমি নাচির চোখটা এরম হয়ে গেছে, আমি উঠে পড়েছি আর খেপে গেছে বলো কানাই ক্যামেরা কানাই দিয়ে কানাই বেনুকে বাদ দিয়ে আমি কানাই ক্যামেরা একদম সরাবি না, আমরা রেগে গেছি পুরো। তো আমাদের শুটিং এর মজা হতো কি টেকনিশিয়ানরা হাঁ করে দাঁড়িয়ে কি হচ্ছে একটা কিছু দুর্যোগ ঘটবে এরকম একটা ভাব ছিল, তো চোখের জলটা পড়াতে আমি বাদ দিয়ে দেওয়া বলেছে আমি কানাই ক্যামেরাটা একদম সরাবি না। দ্বিতীয় কথা তোর দাদাকে বল যে মরা মানুষের ওপর চোখের জল পড়লে মরা মানুষও জেগে ওঠে, তোর দাদাকে বল বুকে জলটা পেতে বুকটা কাঁপবার কোনো চান্স নেই। সব তো চাপা বুঝতে পারছি, তারপর ওই শটটাই নেওয়া হলো। কয়েকটা কথা অবশ্য না বললে আমার আত্মকথা সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে আমার জীবনে উত্তম কুমার। আমি খুব ছোটবেলা থেকে ওকে দেখি, ওদের পাড়াতে আমরা ছিলাম কিছুদিন, ও ছিল আমার দাদাদের বন্ধু। আমাদের বাড়িটার সামনে একটা ব্যাডমিন্টন কোর্ট ছিল, তো সন্ধ্যেবেলা দেখতাম উনি এবং আমার অন্যান্য বন্ধু বান্ধবের সঙ্গে ওখানে ব্যাডমিন্টন খেলতেন, তখনই ওর গান শুনতাম, অসাধারণ গান করতেন। তো এই তারপরে তো বার্মা চলে গেছি, তারপর আবার এসছি, আবার ফিল্মে নেমেছি, আবার অফ হয়ে গেছে। যখন প্রথম যখন ফিল্মে এলাম তখন শুনলাম উত্তম কুমার আমার বড় ভাই, তো অনেক দিন বাদে দেখা, ও খুব খুশি কেমন আছো টাছো সব, তখন আমি খুবই ছেলে মানুষ। তারপর বসুর পরিবার সেটা ভালো সুপারহিট করেছিল, তারপর আবার লং গ্যাপ করে আবার এলাম ফিল্মে। আম্রপালির পরে আমার দাদা সেই ছবি নিয়ে গেল ওর সেই নিউয়েলপুরের বাড়িতে, সেখান থেকে আবার নতুন করে বন্ধুত্ব শুরু হলো। বন্ধুর মতোই আছি, বন্ধু অনেক বিপদে আপদে, ওরও যখন কোনো অসুবিধা হতো আমার সঙ্গে কেন না আলোচনা করতো, আমিও আমার মন খুলে ওর সঙ্গে গল্প করতাম। এইরকমভাবে চলতে চলতে একদিন ওর জন্মদিন 3 সেপ্টেম্বর, তো আমি বললাম কি গো আমার বাড়িতে খাবে দুপুরবেলা 3 সেপ্টেম্বর? বলে কেন খাও, তুমি খাওয়ালে খাবো, তবে রাত্রি নয় দিনের বেলা। আমি ঠিক আছে। তো পরের দিন দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করলো, গান বাজনা হলো, আমার বাবা মা অনেকেই এসেছিলেন, বেশ ভালো মতো একটা আড্ডা। তো সন্ধ্যেবেলা যখন ও চলে যাচ্ছে তখন আমাকে বলছে না একটু আউটরাম ঘাট ঘুরে আসে। তাহলে ঠিক আছে চলো, আউটরাম ঘাট ঘুরে বাড়িতে নাবি না। বা হঠাৎ আমার মনে হলো তোমাদের বাড়িতে কীরকম জন্মদিন হয়, এবার তুমি দুপুরে পায়েস টায়েস খাইয়েছো, রাত্রিবেলা কেক কাটা হয়। আমার বাহ খুব লাকি তুমি, একবার হিন্দু মতে আবার ইংরেজি মতে। এই হাসি গল্প করে ও চলে গেল। আমি কি যাওয়ার সময় তোমার যদি মনে হয় যখন তোমার পার্টি অফ হয়ে যাবে তখন রাত্রি একটা পারলে ফোন করো। বই তুমি কত রাত্রি পর্যন্ত জাগবে? আমি হ্যাঁ জেগে থাকবো, রাত্রে তো খুব একটা ঘুম আসে না বই না পড়লে। ভাই ঠিক আছে ফোন করবো। তো আমি ফোনটা রেখে গল্প পড়ে যাচ্ছি, 1টা বাজে 1:30 বাজে, ফোনটা এলো, তখন তার মধ্যে ভুলে গেছে। ভুলে ভাবছি তাহলে একটু শুই ঘুমোই, মনটা একটু উচ্চাটন হয়েছিল যে ফোনটা করলো না। ঠিক সেই সময় ঠিক রাত তখন 2টো ডোরবেলটা বেজে উঠলো। এত রাতে তখন ময়লা স্ট্রিট এত শুনশান, মানে ভয় করে, নিচে একজন দারোয়ান ওপরে একজন দারোয়ান। তারপরে দারোয়ান তো ছুটি নিয়ে চলে গেছে, রাত্রিরে ঘুমোতে চলে গেছে, রাত্রিবেলা একটা দরকার হতো না।
আমি তো ভয়ে ভয়ে দরজাটা আই হোল দিয়ে দেখছি, চেনা হাতটা, তাহলে কি ও চলে এলো? দরজা খুলে দেখি, তাকিয়ে আমাকে একটু আশ্রয় দেবে, মনে হয় ঝড়ের রাতে ঝড়ের মতো যেরকম একটা ঘটনা ঘটে না, আমার জীবনে সেই ঝড়টা, সেই দিন সেই ঘটনাটা ঘটেছিল। সেই যে ও চলে এলো, তারপরে 80 সাল পর্যন্ত আর যায়নি, এদিন গেল চিরকালের মতো চলে গেল। এখন ভাবলে ভাবি না যে তা না, সবসময় ভাবনাটা লেগেই থাকে সাবকনশিয়াস মাইন্ডে, প্রতিটি মুহূর্তে কিছু কথাবার্তার মধ্যেই তো ওর নামটাই আগে আসে। সেই যে একটু মানসিকভাবে একা হয়ে গেছে, এখনো সেই একাই গেছে।